ইতিমধ্যে নজরুলের ফরিয়াদ কবিতায় করে দেওয়া বিন্যাসটি আপনারা নিশ্চয়ই অনুশীলনের মাধ্যমে গলায় তুলে নিয়েছেন এবং সেগুলো আবৃত্তি করার সময়, সেই গোটা কবিতা আবৃত্তি করার সময় যেখানে যা অনুভব, সেই অনুভব এবং তার সঙ্গে জড়িত যে গলার কাজগুলো, এগুলো আপনারা নিজেদের আবৃত্তি করতে করতে শুনে নিশ্চয়ই একটা অভিজ্ঞতা লাভ করছেন এবং মিলিয়ে নিচ্ছেন যে কিরকম গলার কাজের সঙ্গে কিরকম অনুভব সেখানে বিন্যস্ত করে দেওয়া হয়েছে। আমি আশা করব নিশ্চয়ই এটা আপনারা ইতিমধ্যে করেছেন। সেই কথা ভেবে নিয়েই আমি এর পরের ধাপে আপনারা কি করবেন সেই সম্বন্ধে একটু বলছি। আগের দিন বলেছিলাম যে এর পরের দিন আমি এই সম্বন্ধে কিছু পরামর্শ দিয়ে তারপর পরের কথায় যাব। এই মিশ্রণটা করার কারণ হলো এইটা যে আমরা এ পর্যন্ত যেসব রীতিগুলোকে ব্যবহার করতে শিখছিলাম আলাদা আলাদাভাবে, আমরা যখন একটা কবিতাকে সামগ্রিকভাবে আবৃত্তি করব তখন তার ভেতরে এর সমস্ত কিছুর একটা সম্মিলন, একটা মিশ্রণ থাকার কথা। আমাদের অনুভব প্রকাশ করার জন্য ক্রমশ এই বিন্যাস জটিল থেকে জটিলতর হতে থাকবে। যত গভীর অনুভবে আমরা যাব ততই সেগুলো আরো জটিল হয়ে উঠবে এবং সেই জটিলতা আপনারা নিজেরাই সৃষ্টি করবেন এবং নিজেরাই সেগুলোকে বুঝেও উঠতে পারবেন। এইটা করতে করতে আমরা আসলে এখন এর পরবর্তী অনুশীলনগুলোরও মধ্যে দিয়ে এমন একটা জায়গায় যেতে চাইব যে আমাদের কণ্ঠস্বরের নানান রং, ওজন, গতিভঙ্গি এইসবের সঙ্গে আমাদের অনুভবের একটা সরাসরি যোগ তৈরি হয়ে যায়। এইটা আমাদের এখনকার অনুশীলনের লক্ষ্য। এতাবৎ আমরা গলার ব্যবহার, গলার রীতিনীতি, রং, ওজন এইসবগুলো বুঝে নিতে, শিখে নিতে চেষ্টা করেছি। এইবার আমাদের কাজ হচ্ছে যে এই সবের সঙ্গে আমাদের নানা অনুভবের যোগটাকে সরাসরি তৈরি করা। সেও খুব আকর্ষণীয় একটা ব্যাপার। ধীরে ধীরে আপনারা যত এগোবেন তত বুঝতে পারবেন যে এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। এই আনন্দের জায়গাটাকে ছুঁতে পারলে যে কোনো একটা কবিতার এই যে কম্পোজিশন, গানের সুরের কম্পোজিশনের মতোই এও একেবারে সেই আবৃত্তিটার মধ্যে যিনি আবৃত্তি করছেন তাকে টেনে রাখতে পারে এবং তার ইচ্ছে করতে পারে যে এটা বারবার করি আর বারবার দেখি তো একই অনুভূতি আসছে কিনা। এই মজার জায়গাটায় যেতে হবে। এখনো কতগুলো ধাপ আছে। এখন আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে আমি যেমন একটা কবিতায় বিন্যাস করে দিয়েছি, এই কবিতাটা কাহিনী কবিতা নয়, এটাকে গীতি কবিতাই বলা চলে। একটা ফরিয়াদ মানে অভিযোগ বা একটু বিদ্রোহের কথাও কোথাও কোথাও বলা আছে। মূলত এটা আমাদের অনুভূতির একটা কবিতা। এই ধরনের কবিতা যার মধ্যে দিয়ে আমাদের নানান অনুভূতি প্রকাশ করা হয় তাকে বলা হয় গীতি কবিতা। আর কিছু কবিতা আছে যার মধ্যে একটা গল্প থাকে, কাহিনী থাকে, সেগুলোকে বলা হয় আখ্যানমূলক কবিতা। আমাদের যে ভাষা, বাংলা ভাষা, তার যে সাহিত্য, সেখানে আখ্যানমূলক রচনা দীর্ঘকাল ধরেই হয়ে আসছে। আমাদের রামায়ণ, মহাভারত, মঙ্গল কাব্য সবই গল্প বলা এবং সেগুলোই কবিতা ছিল এক সময়। পরবর্তী সময়ে আমাদের সাহিত্যে গীতি কবিতা এলো এবং গীতি কবিতা আসার পরে তখন আখ্যানমূলক কবিতা উঠে গেল না, সেও পাশাপাশি রইল এবং তারও অনেক বিবর্তন হতে থাকলো। কিন্তু গীতি কবিতাই একটা প্রধান ধারা হয়ে দাঁড়ালো। আজকের কবিরা যা লেখেন তার মধ্যে আখ্যানমূলক লেখা
কোনো কবির হয়তো একটি বিশেষ রচনা হিসেবে আসে বা কয়েকটা বিশেষ রচনা হিসেবে আসে, কিন্তু বাকি সব লেখাই তাদের নানান অনুভূতির প্রকাশ, যাকে আমরা গীতি কবিতাই বলে থাকি। তো আপনারা এই মিশ্রণের কাজের যে অনুশীলন করবেন, তার একটা দিক হচ্ছে কিছু কাহিনী কবিতা, কিছু আখ্যানমূলক কবিতা, সেইগুলোর মধ্যে আপনারা বিন্যাস করবেন। সেখানে তো গল্প বলা, গল্পের প্রস্তাবনা থেকে ক্রমশ ক্রমশ গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ক্রমশ জমে ওঠা, এসব ব্যাপার থাকে। সেই সব করতে গিয়ে যেখানে যেখানে যে যে বর্ণনা বা যে যে পরিমণ্ডল পরিস্থিতি গড়তে হবে, সেই অনুযায়ী এইসব স্বরের ব্যবহার হবে। আমি কয়েকটা কবিতার কথা বলে রাখছি রবীন্দ্রনাথ থেকে। যেমন ধরুন হরিখেলা। হরিখেলা কবিতার মধ্যে ছন্দ আছে, পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী, লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের ওপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। ছন্দে চলছে, ছন্দের মধ্যেই গল্প বলা, আমাদের স্বরের প্রয়োগও ছন্দের মধ্যেই হবে। এইরকম আরেকটি কবিতা ধরুন অভিসার, আপনাদের খুব চেনা কবিতা, তার মধ্যেও গল্প আছে, তারও মধ্যে স্বরের নানান বিন্যাস হতে পারে। তারপরে একটা দীর্ঘ কবিতা আছে সামান্য ক্ষতি, সে একটা বেশ বড় সড়ো গল্প এবং সেখানে বেশ ঘটনা আর ঘন ঘটা আছে। এইগুলোকে আপনারা প্রথমে রূপ দিতে চেষ্টা করুন। এসব জিনিস অনেকেই আবৃত্তি করেছেন, কিন্তু সেখানে যে স্বরের এত রকম কারুকাজের সম্মেলন হতে পারে সেসব ভেবে তো করেননি। যেখানে যেমন ঘটনা সেটাকে যেরকম করে প্রকাশ করবেন, আপনার আবেগ থেকে যেরকম করে এসেছে সেরকম করে করেছেন। এখন দেখুন সেই আবেগগুলোকে স্বরের কাঠামোয় বাঁধতে কিভাবে পারেন, এবং সেই স্বরের কাঠামোর মধ্যে দিয়ে সেই ছবিগুলো, সেই জায়গা জায়গা মতো যে পরিমণ্ডল, এটা যেখানে যেরকম অনুভূতি সেটা কিভাবে গড়ে ওঠে। এই আমি দু তিনটি কবিতার নাম বললাম, কিন্তু রবীন্দ্রনাথের তো এরকম আখ্যানমূলক আর অনেক কবিতা আছে, সেগুলো নিয়েও কাজ করতে পারেন। পরবর্তী সময়ের কবিদের লেখার মধ্যে থেকেও এরকম যেখানে একটা কাহিনী বর্ণনা করা হচ্ছে সেসবের মধ্যেও কিছু কাজ করতে পারেন। এই একটা ভাগ হলো যেখানে আখ্যানমূলক কাজ আছে, আখ্যানমূলক গল্পমূলক লেখা আছে, সেগুলোকে আমরা কয়েকটা রূপ দিতে চেষ্টা করব। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর এক একটাকে ধরলে সেইটাকে সম্পূর্ণ রূপ দিতে ওই অংশ 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 ঠিকভাবে কোন গলা কিভাবে লাগাবো এসব চিন্তা করে সেটাকে করে আবার নিজের আবৃত্তি নিজে শুনে যেটা করতে চাইছি সেটা কতটা হলো, আবার তাহলে তাকে তার মধ্যে স্বরের কোনো কারুকাজ বদলে, যেমন বলেছিলাম আগের দিন আলোচনার সময়, সেইভাবে এক একটাকে তৈরি করতে আপনাদের অনেক দিন সময় লাগবে। কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন আপনার একটা সুবিধে কি হলো না, আপনি যে জায়গাটায় যে জিনিস বলতে চেয়েছেন, যা করতে চেয়েছেন, সেইটার একটা হিসেব রইল আপনার কাছে। গানের ক্ষেত্রে বলে স্বরলিপি, স্বরলিপি করা রইল। তা আমাদের যে স্বর আমরা ব্যবহার করছি এর তো কোনো লিপি আবিষ্কৃত হয়নি, এবং লিপি আবিষ্কৃত হওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে আপনার অনুভব থেকে আপনি যে স্বরের কাঠামো তৈরি করলেন সেটা তো আপনারই। আর একজন যখন আবৃত্তি করবে সে তো তার অনুভব মতন তৈরি করবে। ফলে আপনি একটা স্বরলিপি করলেও সেইটাকে দেখে দেখে আর একজন সেই আবৃত্তিটা করবে, এর সম্ভাবনা তো নেই। ফলে এর একটা লিপি করে সেইটাকে প্রচার করার তো কোনো যুক্তি নেই। প্রত্যেকের যে যার নিজের লিপি, নিজের স্বরের কাঠামো। এখন লিপি লিখি বা না লিখি, যখন স্বরলিপি লেখা হতো না তখনও কি গানের একটা নিজস্ব কাঠামো যিনি গাইছেন বা যিনি রচনা করেছেন তার মাথায় থাকতো না? সেটাকে লিপি হিসেবে লিপিবদ্ধ করা হতো না,
কিন্তু কাঠামোটা তো থাকতো। তার মানে আপনিও যে বিন্যাস করছেন স্বরে, তার একটা কাঠামো আপনার মাথায় থেকে যাবে। এবং আপনি যখন এটা আবৃত্তি করবেন, যতবারই আবৃত্তি করবেন, ততবারই দেখবেন যে ঠিক অনুভবটা প্রকাশ করতে গেলে আপনার আপনার অনুভব ওই কাঠামোটাই আসছে। সুতরাং ওটা নড়ে যাবে না। একদিন হলো আবেগ এলো, ভালো আবেগে ভালো বলা হলো, আর একদিন করতে গিয়ে একেবারে ধারে কাছেই গেল না, এরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনার কাঠামোটা তৈরি আছে, আপনি সেই স্বরগুলোর মধ্যে দিয়েই যাবেন এবং ফুটে উঠবে আপনার অনুভব বা পরিমণ্ডল বা ছবি, যাই বলুন, যে আপনি তৈরি করেছেন সেটা অনেক ভেবেচিন্তে ওই স্বরের বিন্যাস করে তৈরি করেছেন, তো কাজেই সেটা পিছলে যাবে না কোনো সময়। এইটা আপনার সুবিধে। আর ওই মজাটাও একটু একটু এখনই পেতে পারবেন যে আপনি যে স্বরগুলো ব্যবহার করেছিলেন সেইগুলো ব্যবহার করে কিরকম করে একটা কবিতার ভেতরকার জিনিসগুলোকে আপনি বাইরে প্রকাশ করেছেন। আর সেটা কিরকম আপনি যতবারই করছেন ততবারই একই রকম করে আসছে। আপনি ওই স্বরের কাঠামোটাকে অনুসরণ করতে থাকলেই দেখা যাচ্ছে সেই অনুভবটাও ফিরে আসছে। এই মজাটা তো আপনি অতি অবশ্যই পেতে পারবেন। তো প্রথম ভাগটা হলো কাহিনী কবিতা। কাহিনী কবিতা কয়েকটা আমি বলে দিলাম, আপনারা নিজেরা আরো কিছু কবিতা বেছে নেবেন এবং এক একটার পেছনে তো অনেক দিন করে সময় লাগবে। এই জায়গাটায় সম্পূর্ণ অনুশীলন করতে বেশ কয়েক মাস তো বটেই, হয়তো বছরই লাগতে পারে। কারণ সকলেই তো আমরা পার্ট টাইম, নিজেদের সব কাজ সেরে টেরে তারপরে তো আমরা যে সময়টুকু, আমার দাবি ছিল যে 1 ঘন্টা 1.5 ঘন্টা রোজ আবৃত্তি করা, সেটা করতে করতে এগোতে থাকলে অনেক দিনই সময় লাগবে। এবার আখ্যানমূলক কবিতাগুলো হয়ে যাওয়ার পরে আমরা কিছু গীতি কবিতায় যাব। যে গীতি কবিতার ভেতরে মানে প্রথমত কবিতাটা ভালো লাগা চাই আমাদের, এবং তার ভেতরে যে অনুভব আমরা পেয়েছি সেই অনুভবটা প্রকাশ করবার একটা তাগিদ থাকা চাই। না হলে করতে হবে বলেই যে কোনো একটা কবিতা বেছে নিয়ে তার মধ্যে স্বরের বিন্যাস করতে আরম্ভ করে দিলে লাভ তো কিছু নেই। কারণ আমি কি প্রকাশ করতে চাই আমি নিজেই যদি না জানি, আমি যদি একটা প্রকাশ করবার কিছু পাই সেই কবিতাটা পড়ার পরে, তাহলে আমি চেষ্টা করব সেই জিনিসটাকেই প্রকাশ করতে। প্রথমে কবিতাটাকে ভালো করে বুঝে বারবার উপভোগ করে তার থেকে কি প্রকাশ করা যেতে পারে সেটাকে নির্ণয় করুন, তারপর হাত দিন গলার ব্যবহারে। এবং তারপরে ব্যাপারটা কাহিনী কবিতার ক্ষেত্রেও যায়, এর ক্ষেত্রেও তাই। আপনি জায়গা ধরে ধরে, অংশ ধরে ধরে আপনার অনুভবগুলোকে স্বরে রূপান্তরিত করুন, করে সেটাকে শুনুন কানে নিজের, আবৃত্তি করতে করতে দেখুন যে যে অনুভব প্রকাশ করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কিনা। আগেও বলেছি যে ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিচারক, কোনো স্যার আপনাকে বলে দিতে পারবেন না যে অনুভবটা যেটা আপনি প্রকাশ করছেন সেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। কারণ তিনি যেভাবে কবিতাটা বুঝেছেন সেইভাবে বিচার করবেন। ফলে তিনি কিছু অদল বদল করে দেবেন, না এই জায়গাটা ঠিক হচ্ছে না, এই জায়গাটা তো এরম আহ, মানে বা এরকম অনুভব হওয়ার কথা নয়। তিনি জানেনই না যে আপনি কি অনুভব করেছেন। আপনি যেটা অনুভব করবেন সেটা আপনি প্রকাশ করবেন, আপনিই তার বিচারক। যতক্ষণ না আপনি নিজে তৃপ্তি পাচ্ছেন যে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পেরেছি, ততক্ষণ আপনাকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, বদলে বদলে স্বরের কাঠামো, স্বরের নানান যেসব রীতি, রং, ওজন পাল্টে পাল্টে দেখতে হবে কি দিয়ে করলে আপনার অনুভবটা ঠিক ঠিক মতন আসবে। তাহলে এবার আমরা গীতি কবিতার ভেতরে যাব। তো গীতি কবিতা তো অজস্র। রবীন্দ্রনাথই যদি শুধু বলি তো তার ভেতরে নানান কবিতা, নানান অনুভবের, নানান রকম রঙের কবিতা আছে। আমি দু একটার কথা একটু বলি। যেমন ধরুন আফ্রিকা, খুব পরিচিত একটা কবিতা, বহু লোকই বহু আবেগ টাবেগ ঢেলে আবৃত্তি করেন, কিন্তু এর ভেতরে অনেক কিছু করার সুযোগ আছে। আপনি আফ্রিকাকে খুব ভালো করে পড়ুন, আপনার মতো করে অনুভব করুন প্রত্যেক কথা, প্রত্যেক পরিস্থিতি,
সেইগুলোকে নিজের মতো করে রূপ দিন। এটা একটা বললাম। উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, বারবার ভালো করে পড়ুন। যে কোনো সংকটের পরিস্থিতিতে কবিতাটাকে ভাবতে চেষ্টা করুন এবং দেখবেন যে আস্তে আস্তে একটা সামগ্রিক অনুভব কবিতাটার আপনার ভেতরে জন্ম নিচ্ছে। আগে সেই জায়গাটায় পৌঁছতে হবে কবিতা পড়ে 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 বারবার। তারপর যখন আপনি তাকে আবৃত্তি করার কথা ভাববেন, তখন তাতে স্বরের বিন্যাসগুলো করবেন। আমি দুটো কবিতার কথা বললাম, কিন্তু এই দুটো অনেকটা কাছাকাছি ধরনের স্বরবিন্যাস হবে। আবার অন্যরকম কবিতা, ধরুন যদি আবির্ভাব নেওয়া হয়, বর্ষার কবিতা, সেখানে বর্ষা এবং বসন্ত দুরকম আছে। আমরা যখন অনুভব দিয়ে দিয়ে আবৃত্তি করতে প্রথম শুরু করেছিলাম, তখন আলাদা করে বসন্ত, বর্ষা, শরৎ এসব করেছিলাম। এই কবিতার মধ্যে বসন্ত এবং বর্ষা দুরকমেরই বর্ণনা আছে, সেই অনুভবগুলোকে আনতে পারি। আবার এখানে বসন্ত এবং বর্ষা দুটো আলাদা অর্থে ব্যবহার হয়েছে, জীবনের বসন্ত, জীবনের বর্ষা, এরকম একটা ব্যাপার আছে এর ভেতরে। তো এইসবগুলোকে আগে কবিতাটা পড়ে 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 বারবার অনুভব করতে হবে, এবং এর মধ্যে যে ছন্দের চলনটা আছে সেইটাকে, আপনারা ছন্দ সেই অর্থে এখনো আমার কাছ থেকে কিছু পরামর্শ পাননি ছন্দ শেখা সম্বন্ধে, কিন্তু তাল রেখে কিভাবে কবিতা বলতে হয় সেটা তো আপনারা পেয়ে গেছেন, আর সেটা দিয়েই পারবেন। তো আবির্ভাব একটা ধরনের কবিতা হলো। তারপরে ধরুন এটাও খুব পরিচিত কবিতা, অনেকেই আবৃত্তি করে, ঝুলন। এর মধ্যে স্বরের অনেক কাজ করার আছে। আমি কতগুলো বললাম, এই তো নয়, আপনাদের আমি বলেছি যে ধারাবাহিকভাবে রবীন্দ্রনাথের কবিতা পড়ুন, এবং পড়তে পড়তে আপনারা এরকম প্রচুর কবিতা পাবেন যা আপনাদের ভালো লেগে যাবে, যেসব কবিতা মানে আবৃত্তির ক্ষেত্রে এখনো অনাবিষ্কৃত, লোকে খুঁজে বেরই করেনি। আপনারা সেরকম সব অনেক কবিতাও পেয়ে যাবেন যেখানে আপনারা নিজেদের অনুভব দিয়ে এইটা করতে পারবেন। তো আমরা এতক্ষণ যে ওই মিশ্রণের কাজটা অনুশীলন করে এই ধাপটায় এসেছি, আজকের যা কিছু হলো কিচ্ছু গলায় করে দেখানো হলো না, আজকে শুধুই বলা হলো যে কি কি করতে হবে, এবং এগুলো সবই আপনাদের করতে হবে, এখানে আমার দেখানোর বা বলে দেওয়ার কিছু ব্যাপার নেই। আর ওই কথাটা মনে রাখবেন যে আপনারা যা করছেন সেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, তার যাচাইটা আপনি নিজের গলায় করা আবৃত্তি নিজে শুনতে শুনতে তখন শ্রোতা হিসেবে সেইটার বিচার করবেন যে কি অনুভব কোথায় হচ্ছে, আর যে কাজ সেখানে করা হয়েছে তার সঙ্গে ঠিক তার সাযুজ্য আছে কিনা, না ওই কাজটা এখানে তো ঠিক খাটলো না, এরম যেন না মনে হয়। এইসব করে যখন একটা দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু একটা মজা পাবেন, যে মজার কথাটা আমি বললাম একটু আগে, যে সেটা যতবার করবেন ততবার ওই অনুভবটা আপনার কাছে ফিরে আসবে। সেটা এখন থেকেই খানিকটা পাবেন। এরপরে আমরা আরো যেসব ধাপে যাব তাতে গলার সঙ্গে আপনার আহ স্বরের রং টং ইত্যাদি গতিভঙ্গির সঙ্গে আপনার অনুভবের যোগটা আরো স্পষ্ট হবে। আজ এই অবধি রাখলাম। এর পরের ধাপে অনুশীলন কি হবে সেটা এর এর পরের যে পর্যায়ে আসবে সেখানে বলবো।